আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছে আমি অতসী সেন। আশুলিয়া মরদেহ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়া রংপুরে আবু সাইদ হত্যা এবং চাংখারপুলে 6 জনকে হত্যা মামলারও সাক্ষ্য নেওয়া হবে আজ। এ বিষয়ে আরও জানতে চেষ্টা করব আমরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ কোন কোন মামলা আছে, ট্রাইব্যুনালের সর্বশেষ আপডেট কি, বিস্তারিত জানাবেন। অতসী, প্রথমে যেটি জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু যেটি সবচেয়ে প্রথমে যেটি মুখ্য বিষয় সেটি হচ্ছে আপনার আশুলিয়ায় গেল বছরের জুলাই আগস্টের সময় যে আশুলিয়ায় 6 লাশ পুরনো হয়েছিল, অর্থাৎ একটি ভ্যানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে 6 জন শিক্ষার্থীকে আসলে পুরনো হয়েছিল এবং সেখানে যে একজন হচ্ছে জীবিত ছিল। সেই মামলারই কিন্তু আজকে সূচনা বক্তব্য উপস্থাপন করবে চিফ প্রসিকিউটর এবং এরপরে কিন্তু আজকে যদি ট্রাইব্যুনাল চায় সেখানে কিন্তু আজকেও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে প্রত্যেকটি মামলা যে মামলাগুলো আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সেখানে কিন্তু জুলাই আহতরা এবং জুলাই শহীদের পরিবারের যে সদস্যরা আছেন তারা কিন্তু এসে সাক্ষ্য দিচ্ছেন প্রথম কয়েকদিন এবং সেই মামলায় আমরা অনুমান করছি যে আজকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই আহতর কেউ কয়েকজন আসলে সাক্ষ্য দিতে পারেন। তবে এই মামলাটি সম্পর্কে যদি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু 16 জন আসামিকে অভিযুক্ত করে হচ্ছে এই মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 21 আগস্ট এবং সেই দিন কিন্তু আসলে 8 আসামি যেহেতু ট্রাইব্যুনালে ছিলেন সেখানের মধ্যে একজন আসামি আসলে নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি রাজসাক্ষী হওয়ারও প্রস্তাব জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল বলেছেন যে এটি আসলে আবেদন করতে হবে এবং এই আবেদনের পরবর্তীতে কিন্তু আসলে প্রসিকিউশন আসলে আমাদের কিছু জানাননি। তবে আজকে হয়তো বা আমরা এই সম্পর্কে আসলে জানতে পারবো। তবে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে ট্রাইব্যুনাল একে কিন্তু আজকে চাংখারপুলের যে মামলা সেই মামলার সাক্ষ্য গ্রহণ যেরকম চলছে আজকেও হচ্ছে জুলাই শহীদের পরিবার এবং জুলাই আহত যারা আছেন তাদের থেকে আসলে সাক্ষ্য দিতে আসবে এবং সেই সাথে ট্রাইব্যুনাল 2 কিন্তু আবু সাইদ মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানেও আসলে আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যে জুলাই শহীদের পরিবার এবং জুলাই আহতরা এসে বলছেন যে আসলে গেল বছরের জুলাই আগস্টের সময় আসলে যারা আসলে শহীদ হয়েছেন, যার পরিবার থেকে যাদের আসলে পরিবারের মানুষজন মারা গিয়েছেন তাদের আসলে কি ভোগান্তি পোহাতে হয়েছে এবং তারা কি সচক্ষে দেখেছেন আর প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন যে জুলাই আগস্টের যে এলাকায় আসলে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেই আসলে মানুষজন এসে এখানে আসলে সাক্ষ্য যারা দিয়েছেন সাক্ষীরা তারা এসে বলেছেন যে জুলাই আগস্টের সময় তারা কি ঘটনার আসলে ফেস করেছেন। তো এখন পর্যন্ত কোনো মামলারই আসলে শুরু হয়নি বিচার কাজ। একটু পরে যখন 11:30টার দিকে আসলে ট্রাইব্যুনাল 1 ট্রাইব্যুনাল 2 আসলে বিচার কাজ শুরু হবে, যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে পরবর্তী আসলে নতুন কোনো তথ্য আসলে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কি পাই। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, তিনি আমাদের সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন। নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। নানা বিতর্ক আর দীর্ঘ অপেক্ষা শেষে শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত সেই ফলাফল। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আমরা যুক্ত হচ্ছি। ইমন, আজ তো বিশ্ববিদ্যালয় বন্ধ, ফল ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন জাকসুকে ঘিরে এবং নবনির্বাচিত নেতাদের কোনো কর্মসূচি আজ রয়েছে কিনা আমাদের জানাবেন। অতসী, আজকে পুরো ক্যাম্পাস জুড়েই দাপট দেখাচ্ছে শুধুমাত্র প্রকৃতি। মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আমরা বিভিন্ন হল ঘুরেছি, দেখেছি যে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে পুরো কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং এই কারণে কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন এই নির্বাচনকে ঘিরে যারা নির্ঘুম রাত কাটিয়েছেন সকলেই কিন্তু আজকে কিন্তু এই যে প্রকৃতি তাদের যেই সুযোগ করে দিয়েছে সেইটিকেই কিন্তু কাজে লাগিয়ে সকলেই কিন্তু হলে ঘুমাচ্ছেন এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি আল বেরুনি হল। এই হলের থেকেই কিন্তু যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এই হলেরই এই আবাসিক হলেই কিন্তু তিনি থাকেন এবং এই হলের ভেতরে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, দেখেছি যে সকলেই কিন্তু এখন
এখনো পর্যন্ত কিন্তু তারা সকলে ঘুমাচ্ছেন। এবং অন্যান্য বিষয় যদি বলি যে কর্মসূচির বিষয়ে যিনি ভিপি হয়েছেন তার আজকে কোনো কর্মসূচি নেই এবং এই বিষয়ে তাদের কোনো প্রস্তুতিও নেই। সকলেই যেহেতু দীর্ঘ সময় এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু দীর্ঘ সময় তারা পরিশ্রম করেছেন, তাই আজকের যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছুটি রয়েছে, সব ধরনের কার্যক্রম বন্ধ, তাই আজকে তারাও কিন্তু এই ছুটিটাকে কিন্তু তারা কিন্তু বিশ্রামে কাজে লাগাচ্ছেন। এবং ছাত্র শিবির প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, বিশেষ করে জিএস হয়েছেন ছাত্র শিবির প্যানেলে, তারা যেটি বলেছেন যে তারা কোনো ধরনের আনন্দ মিছিল থেকে শুরু করে কোনো ধরনের কর্মসূচি কিন্তু তারা দিবেন না। গতকালকে দেখেছি আমরা যে ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পরেই কিন্তু তারা মসজিদে ছুটে গিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনায় কিন্তু তারা নামাজ আদায় করেছেন। এবং অন্যান্য বিষয় যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে যারা জয়লাভ করতে পারেননি তাদের থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি দেননি বা পরবর্তীতে তাদের যে প্রতিক্রিয়া সেটিতেও কিন্তু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। তারাও কোনো ধরনের উচ্ছৃঙ্খলা আচরণ করেননি, কোনো ধরনের কর্মসূচিও দেননি। সকল বিষয় নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত শান্তশিষ্ট পরিবেশ বজায় রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ এখানে তৎপরতা ছিল নির্বাচনকে ঘিরে, আজকে কিন্তু সেটাও অনেক অংশে শিথিল করা হয়েছে। আমরা শুধুমাত্র দেখেছি যে যেটি পুরাতন প্রশাসনিক ভবন রয়েছে, যেখানে অস্থায়ী জাকসু নির্বাচন কার্যালয় স্থাপন করা হয়েছে, সেখানে কিছু সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তারাও কিন্তু যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তারাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু ওভাবে নেই। আর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কার্যক্রম যেহেতু আজকে বন্ধ রয়েছে ছুটি থাকার কারণে, সে কারণে কিন্তু ওই ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেই। সব মিলিয়ে বলা চলে যে এই নির্বাচনটিকে ঘিরে যে ধরনের পরবর্তীতে যে ধরনের আশঙ্কা ছিল যারা পরাজিত হয়েছে তাদের পক্ষ থেকে, সেই ধরনের কোনো চিত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয়ে আজকে শুধুমাত্র এই প্রকৃতির দাপট দেখাচ্ছেন এবং বৃষ্টি হচ্ছে মুষলধারে, এবং এই বৃষ্টির মতোই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়টি কিন্তু শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অতসী। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ৩৩ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে জাকসু এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি, ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। শাহেদ, কটা নাগাদ তালিকা প্রকাশ হতে পারে এবং নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা, আমাদের জানাবেন। গতকাল যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটে 320 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে 14 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন, ফলে এখন 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন। যারা টিকে গেছেন তারাই তো মূলত আসলে আজকে থেকে প্রচারণায় নামবে, যদিও বিকেল 3:30টায় নির্বাচন কমিশন বলেছে যে তারা চূড়ান্ত প্রার্থী তালিকা টাঙাবেন এবং তখন ব্যালট নম্বরগুলি দেওয়া হবে। তা আমরা তখন হয়তো জানাতে পারবো কে কত ব্যালট পেলেন, নম্বর পেলেন, এগুলো চলবে। কিন্তু প্রচারণায় যেটা অনানুষ্ঠানিক প্রচারণা, সেটাতে কিন্তু প্রার্থীরা ইতিমধ্যে নেমে গেছেন। তবে নতুন বিতর্ক তৈরি হয়েছে, হাতে ব্যালট গণনা হবে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে হবে নাকি ম্যানুয়াল পদ্ধতিতে, ওএমআর পদ্ধতিতে যেটি সিস্টেম ছিল, এ নিয়ে একটা যে বিতর্ক চলছে আমরা একটু কথা বলতে চাই। এখানে যে প্রার্থীরা আছেন, আমরা গতকালকে দেখেছি যে একটি প্যানেল এবং স্বতন্ত্র কয়েকজন প্রার্থী দাবি করেছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়ালি ভোট গণনার। আপনিও যেহেতু প্রার্থী, তাদের দাবির সঙ্গে একমত কিনা? আচ্ছা, স্বচ্ছ ব্যালট বাক্সে যে কথাটা আসতেছে সেটা দরকার। কারণ হলো আমরা দেখলাম যে প্রশাসন যে ব্যালট বাক্সটা দিচ্ছে এটা কাইন্ড অফ একটা সিন্দুক। তো এটার ভিতরে দেখা যাচ্ছে না এমন ব্যালট বাক্স আসলে ব্যবহার করাটা রিস্কি। তবে যে ম্যানুয়াল পদ্ধতির কথাটা আসতেছে এটা কাইন্ড অফ হলো অ্যান্ড্রয়েড ফোনের যুগে বাটন ফোনের দাবি করার মতো। কারণ আপনি যদি এই টাইমে এসে ম্যানুয়াল পদ্ধতি করতে চান, সেক্ষেত্রে 25,000 প্লাস 30,000 ভোট কাউন্ট করা, আমরা জাকসুতে দেখেছি যে একটা দীর্ঘ সময় লাগছে, যেটা সেই জায়গা থেকে রাবিতে আরো ভোট বেশি।
তো এই জায়গা থেকে আমরা ম্যানুয়াল পদ্ধতির পক্ষে না, তবে স্বচ্ছ ব্যালট বাক্সের পক্ষে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রার্থীরাও যেটি বলছেন যে ম্যানুয়াল পদ্ধতির পক্ষে না, তবে স্বচ্ছ ব্যালট বাক্স যদি থাকে সেটি তারা মানে চাচ্ছেন, সেটি যদি হয় তাহলে ভালো হয়, নির্বাচনটি প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্র নির্বাচনের যে তালিকাটি আমরা পেয়েছি সেখান থেকে আমরা দেখেছি যে ভিপি পদে 18 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা বৈধ হয়েছে এবং তারা আজকে ব্যালট নম্বর পাবেন। এছাড়া অন্যান্য পদের যারা প্রার্থীরা আছেন তারাও ব্যালট নম্বর পাবেন। বিকেল 3:30টায় সেই ব্যালট নম্বর দেওয়া হবে রাষ্ট্রর যে কোষাধ্যক্ষ কার্যালয় আছে সেখানে। যেটি বলা হয়েছে যে প্যানেলগুলিতে সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে এবং যারা স্বতন্ত্র প্রার্থী, আগে বলা ছিল যে নামের আদ্যাক্ষর অনুযায়ী নাম ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হবে, কিন্তু এখন যেটি বলা হচ্ছে সেটি হলো যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হবে। তো রাষ্ট্রর কার্যকরী যে সংসদ সেখানে 193 জন এবং সিনেটে 58 জন, এই মিলে মোট 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল 14 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে ভিপি পদে 2 জন এবং জিএস পদে 1 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রেকর্ড সংখ্যক ভিপি প্রার্থী এবার কিন্তু মাঠে নির্বাচন করছেন এবং গুরুত্বপূর্ণ যে 3টি পদ আছে সেই পদগুলিতে আমরা নারী প্রার্থীদেরও দেখেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া 9টি প্যানেলে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, স্বতন্ত্র প্রার্থীদের বাইরেও 9টি প্যানেল আছে। তার মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল দিলেও অন্যান্য যে প্যানেলগুলি আছে তারা কয়েকটি করে পদ ফাঁকা রেখে প্যানেল ঘোষণা করেছে। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট করতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেটি নেওয়া হয়েছে এবং প্রার্থীরা আজকে থেকেই অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ব্যালট নম্বর পেলে সেটি আনুষ্ঠানিকভাবে এবং প্যানেল অনুযায়ী যে ধরনের প্রচারণা হয় ভোটের জন্য সেই ধরনের প্রচারণায় তারা নামবেন। প্রার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ওএমআর সিটের যেহেতু ভোট গণনা হবে সেটা নিয়ে হাতে গণনা নাকি মেশিনে গণনা, এটা নিয়ে যে বিতর্কটি তৈরি হয়েছে সেটির একটি সুরাহা গতকালকে কিন্তু নির্বাচন কমিশন একরকমের জবাব দিয়েছেন। তারা যেটি বলছেন যে ভোট গণনার যে পদ্ধতি সেটি তারা আগেই ঠিক করে রেখেছেন এবং ভোট গণনা ব্যালট পেপার সবগুলিরই প্রস্তুতি প্রায় শেষ। এই মুহূর্তে এসে এ ধরনের দাবিকে তারা অযৌক্তিক বলছেন এবং এই মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স যেটি করার কথা বলা হচ্ছে সেটিতেও সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স করা তাদের পক্ষে অনেকটাই অসাধ্য, ফলে ওএমআর সিটে এবং যেটা আছে মেশিনে ভোট গণনার যে সিদ্ধান্তটি আগে নেওয়া হয়েছিল সেটি করা হবে এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা এবং উৎসবের আমেজ ধরে রাখতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, ভোটকে বিতর্কমুক্ত রাখতে যা যা উদ্যোগ নেওয়া দরকার সবগুলি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তো রাষ্ট্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় তৃতীয় দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, অবরোধের বিষয়ে কি বলছেন স্থানীয়রা এবং এই নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। অতসী, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা পুকুরিয়াতে। এখানে কিন্তু আজকে সকাল থেকে অবরোধ শুরু হয়েছে, অর্থাৎ তৃতীয় দফায় প্রথম দিনে আজকে সকাল থেকে অবরোধ শুরু হয়েছে। এর আগে শুক্রবার থেকে কিন্তু 2 দফা অবরোধ, 4 দিন অবরোধ হয়েছে এবং আজকে আমরা অবরোধে লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু এই অঞ্চলের যে রেল যোগাযোগ রয়েছে, বিশেষ করে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ রয়েছে সেটি কিন্তু দক্ষিণ অঞ্চলের সাথে রেল যোগাযোগকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও আমরা এই অঞ্চলে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, এখানে কিন্তু এই ফরিদপুর ভাঙ্গা গোল চত্বরকে কেন্দ্র করে প্রায় 8টি পয়েন্টে এই অবরোধকারীরা কিন্তু অবরোধ করেছে, টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে এবং বেঞ্চ ফেলে বিভিন্নভাবে কিন্তু তারা অবরোধ করে সড়কগুলো অবরোধ করে রয়েছে। আর যার ফলে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু অনেকটাই ভোগান্তিতে পোহাতে হয়েছে। এবং এর আগে গতকালকে সংবাদ সম্মেলন হয়েছে, তারপর থেকে কিন্তু ভাঙ্গা আলগি ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্দিকুর রহমান,
তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে যে অবরোধ করা হয়েছে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ করা হয়েছে। এই অবরোধকে কেন্দ্র করে যদি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হয় সে কারণে কিন্তু যথেষ্ট পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনীও ভাঙ্গা হেডকোয়ার্টার মোতায়েন করা হয়েছে। যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু তারা যে কোনো ধরনের পদক্ষেপ নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই অবরোধকারীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবি ভাঙ্গা উপজেলার যে 2টি আসন রয়েছে আলগী এবং হামিরদী এই 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় যে আসন 2-এ নেওয়া হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু তারা এই আন্দোলন বেশ কয়েকদিন যাবৎ করে আসছে এবং আজকেও কিন্তু তারা ঠিক এই অবরোধ করে যাচ্ছে। এবং তাদের দাবি হচ্ছে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তাদের এই যে অবরোধ বা আন্দোলন রয়েছে এটি কিন্তু চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য, তারা এরকম করতে থাকবে। এই দফায় কিন্তু 3য় দফায় 3 দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। তাদের দাবি হচ্ছে যদি এই 3 দিনের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এরপরে আরো বড় ধরনের কর্মসূচি দিবেন, এমনটাই আমরা স্থানীয়দের থেকে কথা বলে জেনেছি। আনিচুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় রেলপথ এবং মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফরিদপুরের সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছে আশপাশের এলাকার যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে ভাঙ্গায় যে অবরোধের কারণে, ভাঙ্গার সড়ক এবং রেলপথ অবরোধের কারণে কিন্তু যে নড়াইলের যে থেকে এবং নড়াইল, যশোর এবং সাতক্ষীরা থেকে কিন্তু যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলো কিন্তু আসলে চলাচল করছে না বললেই চলে। 2-1টি পরিবহন যা যাচ্ছে কিন্তু বিশেষ করে যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে আসলে হঠাৎ করে এভাবে যদি অবরোধ চলতে থাকে, সকল প্রকার গাড়ি ঘোড়া পরিবহনগুলো বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়ন ফরিদপুরের 2 আসনের সঙ্গে সংযুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন করে প্রতিবাদে কিন্তু আজ থেকে নতুন করে আবার যে অবরোধ এবং রেল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। যে কর্মসূচির কারণে কিন্তু আসলে নড়াইল থেকে যে বিভিন্ন পরিবহনগুলো ঢাকায় যাতায়াত করে থাকে সেই পরিবহনগুলো কিন্তু যাতায়াত করছে না বললেই চলে। 2-1টি পরিবহন গেলেও এসে দীর্ঘ সময় পর কিন্তু সেই পরিবহন ছিল যে বিশেষ করে যাত্রীরা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছে বলে আমরা এইখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানে একজনের মালিক রয়েছেন বাসের, আমরা তার কাছে জানতে চাইবো আসলে কি কি সমস্যা হচ্ছে বাস মালিক নেতৃবৃন্দের, একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি নড়াইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির পরিবহন মালিক সমিতির সদস্য। আমি বলতে চাই যে আমাদের এই যে ক্ষতিগুলো হচ্ছে, গাড়িগুলো আগে কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে, ফিরে আবার বন্ধ করে রাখিছে। আমাদের প্রচন্ড ক্ষতিগ্রস্ত, যাত্রী সহ মালিকরা প্রচন্ড ক্ষতিগ্রস্তের ভিতর আছি। আমরা চাই যে এর একটা নিরসন হোক। আমাদের এক ভাঙ্গার জন্য যদি আমাদের দক্ষিণবঙ্গ অচল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি আছে, প্লাস যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে। আমি চাই যে যারা এখন কমিউনিটি সরকারে আছে এনাদের সুদৃষ্টি আকর্ষণ করতেছে, আমি কামনা করতেছি যে ওনারা একটু দেখুক। আমরা আসলে কঠিন ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে আছি। জি ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, যে আলিমুজ্জামান নামে একজনের যে এখানকার যে সময় নিয়ন্ত্রক রয়েছে বাসের, তার সঙ্গে কথা বলার চেষ্টা, কি কি সমস্যা হচ্ছে তাদেরকে একটু জানার চেষ্টা করছি। জি আসসালামু আলাইকুম। আমাদের এই যাত্রীগুলো ভোগান্তি হচ্ছে, খুব গন্তব্যস্থানে পৌঁছায় দিতে পারছে না। এতে আমাদের স্টাফদের সাথে যাত্রীগুলোদের বিতর্ক সৃষ্টি হচ্ছে। যাত্রীরা অনেক ভোগান্তি থাকতেছে। গাড়ি 20 মিনিট পর পর ছাড়তাম, সেখানে 2 ঘন্টা পর পরও গাড়ি ছাড়তে পারতেছি না। তারপরও আমাদের গাড়িগুলো ঘুরে যেতে যেটা যাচ্ছে অনেক তেল লাগতেছে, যেখানে 10,000 টাকা সেখানে 16,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। দিন শেষে আসে স্টপও পাচ্ছে না, মালিক মহাজন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে।
যে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে যে ভাঙা এবং যে সড়ক এবং রেল অবরোধের কারণে যে যে সমস্যার সম্মুখীন সেগুলো আমরা এখানকার বাস মালিক এবং যারা সংশ্লিষ্ট কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তো এই ছিল নড়াইল থেকে যে সড়কে যাত্রীদের ভোগান্তি তার সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে বসানো হচ্ছে লুকিং গ্লাস। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তারেক, লুকিং গ্লাস সড়ক দুর্ঘটনা রোধে কতটা কার্যকর হতে পারে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী আপনাকে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মোড় এলাকাতে। এই এলাকা থেকে কিন্তু শুরু করেছে লুকিং গ্লাস বসানোর কার্যক্রম। এই লুকিং গ্লাসগুলো কিন্তু স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ বসাচ্ছে এবং এক একটি লুকিং গ্লাসের মূল্য পড়েছে প্রায় 48,000 টাকা। চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রোহানপুর যে সড়ক আছে এই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু এই লুকিং গ্লাসগুলো বসাচ্ছেন। পর্যায়ক্রমে তারা কিন্তু হাইওয়ে এবং অন্যান্য যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে বসাবেন। এছাড়া কিন্তু পৌর এলাকার যে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় আছে এই রাস্তার মোড়গুলোতে তারা কিন্তু বসিয়েছেন। আপনাকে যদি আমি একটু বলতে চাই কি চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বৈধ অবৈধ যা অসংখ্য যানবাহন আছে। এই যানবাহন গুলা কিন্তু নিয়ম শৃঙ্খল ভাবে চলাচল না করার কারণে ছোট বড় কিন্তু দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে। এতে কিন্তু মৃত্যু কিন্তু বাড়ে। আমি যদি আপনাকে বলতে চাই কি গত 7 মাসে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 31টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় 31 জন নিহত হয়েছে এবং আহতর সংখ্যা কিন্তু 10 জন। আর একটু যদি চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ কর্মকর্তারা আমাদেরকে বলেছেন চাঁপাইনবাবগঞ্জে বৈধ যানবাহনের সংখ্যা প্রায় 72,655টি। এর মধ্যে মোটরসাইকেলই রয়েছে প্রায় 77,991টি। এছাড়া পরিসংখ্যান নেই লাইসেন্সবিহীন ইজি বাইক, পাওয়ার টিলার, ভুটভুটি, নসিবন, করিমনের। চলতি বছরে প্রথমত 7 মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা বলে আমাদেরকে বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন। এক্ষেত্রে কিন্তু বিআরটিএ এবং যে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ আছে তারা কিন্তু সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা রকমের কার্যকর তারা পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপের অংশ হিসাবেই কিন্তু সড়কে লুকিং গ্লাস বসানো হচ্ছে। এই লুকিং গ্লাস মূলত 3 রাস্তার মোড়ে বসানো হচ্ছে। যারা দূর থেকে আসবে তারা কিন্তু 2 দিক দেখতে পাবে। এই 2 দিকে কে আসছে এবং কে ওভারটেকিং করছে সেই বিষয়টি তারা কিন্তু মনিটরিং করবে। সেক্ষেত্রে কিন্তু একেবারে সড়ক দুর্ঘটনা কমে আসার সম্ভাবনা বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। আমার সঙ্গে কথা হচ্ছিল কয়েকজন চালকের সঙ্গে, তারা আমাদেরকে বলছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সুফল পেতে শুরু করেছেন যে লুকিং গ্লাসের। এই লুকিং গ্লাস থেকে তারা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন কে কাকে ওভারটেকিং করছে, কোন দিক থেকে যানবাহন আছে সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছে। আপনাকে যদি আমি আর একটু তথ্য দিতে চাই, চাঁপাইনবাবগঞ্জের যে আঞ্চলিক সড়ক আছে এবং মহাসড়ক গুলো আছে এই মহাসড়ক গুলোতে কিন্তু দাপে বেড়েছে অসংখ্য ইজি বাইক, ভুটভুটি, নসিমন, করিমন অবৈধ যানবাহন। এই যানবাহনের কারণে কিন্তু মূলত দুর্ঘটনা লেগেই থাকে। এই দুর্ঘটনা রোধ কিভাবে করা যায় সেটি নিয়ে কিন্তু স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। আমরা কিন্তু চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু এর সুফল পাচ্ছেন এবং তারা কিন্তু বলছে চাঁপাইনবাবগঞ্জে যেসব আঞ্চলিক এবং মহাসড়ক আছে সড়কের যেন মোড়ে মোড়ে প্রতিটি মোড়ে যেন যদি এই লুকিং গ্লাস বসানো তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কমে আসবে, মৃত্যুর মিছিল কমবে এবং নির্বিঘ্নে যাত্রীরা চলাচল করতে পারবে, নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারবে। তো অতসী এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সড়কের পাশে লুকিং গ্লাস বসানো নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোড়ে মোড়ে লাগানো হচ্ছে লুকিং গ্লাস। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নেত্রকোনায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা চলাচল। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়াউর, এই নিষেধাজ্ঞা স্থায়ী নাকি সাময়িক ব্যবস্থা, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি যদি প্রথমেই জানাতে চাই যে নেত্রকোনা পৌর শহরে বিশেষ করে গত বেশ কয়েক বছর ধরে কিন্তু লাইসেন্সবিহীন যে অটোরিকশা রয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার কারণে কিন্তু নেত্রকোনা জেলা শহরের সব কয়টি রাস্তায় সকাল 10টার পর থেকে দুপুর পর্যন্ত কিন্তু প্রতিদিনই শহরের হাজার হাজার মানুষ চরম যানজটের শিকার হয়ে তারা
দুর্ভোগে পড়ে যান। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের একেবারেই মুক্তারপাড়া ব্রিজ এলাকা। এখানে কিন্তু তিনটি রাস্তা এসে একত্রিত হয়েছে। এটি হচ্ছে আপনার ঢাকা বাস স্ট্যান্ড থেকে জেলা জজকোর্টের দিকে যে রাস্তাটি এসেছে সেটি, এবং এই রাস্তাটি হচ্ছে নেত্রকোনা কেন্দ্র সড়ক, এবং এই রাস্তার পাশে কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তো আমরা নেত্রকোনা পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন তার সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের হিসাব অনুযায়ী নেত্রকোনা জেলা শহরে কিন্তু আপনার 2450 অটো রিক্সা এবং 1300-র মতো রিক্সা রয়েছে। এছাড়াও আপনার মিশুক বা সিএনজি চালিত যে অটো রিক্সা রয়েছে তার সংখ্যা হচ্ছে প্রায় 1900-রও বেশি। কিন্তু আমরা বেসরকারি ভাবে যদি একটু যে তথ্য জানতে পেরেছি, এই নেত্রকোনা পৌর শহরে কিন্তু হাজার হাজার অবৈধ লাইসেন্সবিহীন যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজির কারণে কিন্তু মানুষ প্রতিনিয়ত তারা ভোগান্তিতে দিন যাপন করছিলেন। এই অবস্থায় নেত্রকোনার নবাগত যে জেলা প্রশাসক রয়েছে, মাত্র কিছুদিন আগেই নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান তিনি কিন্তু নেত্রকোনায় যোগদানের পর থেকেই নেত্রকোনাবাসীর যে প্রধান সমস্যা, এই যে নেত্রকোনা পৌর শহরের যানজট, এই যানজট নিরসনে তিনি জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি কিন্তু একটি বিশেষ সভা আহ্বান করেছিলেন। সেই সভায় সিদ্ধান্ত হয় যে এই নেত্রকোনা জেলা শহরে কিন্তু আজকে থেকে অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে নেত্রকোনা পৌরসভার ভিতরে কিন্তু লাইসেন্সবিহীন যেসব ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি চালিত অটো রিক্সা রয়েছে সেই সব অবৈধ যানবাহন কিন্তু আজকে থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তা আজকে থেকে কিন্তু কার্যকর করা হবে বলে, এটি কিন্তু একান্তই জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এই কাজটি আজকে থেকে শুরু হয়েছে। তো এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে নেত্রকোনা পৌরবাসী দাবি করছেন যে আসলে তাদের যে যানজটের যে ভোগান্তি সেটি অনেকটা কমে যাবে। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নেত্রকোনা জেলা শহরে কিন্তু অটো রিক্সাকে দুটি রং করে দেওয়া হবে, একটি হলুদ এবং লাল। এই রং অনুযায়ী তারা কিন্তু ধারাবাহিকভাবে তারা পৌর শহরে চলাচল করবে এবং শহরের ভিতরে কোনো ধরনের বড় ট্রাক এবং পণ্যবাহী যানবাহন কিন্তু শহরের ভিতরে চলাচল করতে পারবে না। তো এইসব কার্যক্রম যদি তারা বাস্তবায়ন করতে পারেন তাহলে এই জেলাবাসীর কিন্তু যে যানজটের যে দুর্ভোগ, দীর্ঘদিনের এই দুর্ভোগ কিন্তু কমে আসবে এবং জেলাবাসী প্রত্যাশা করছেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। এটি কার্যকর হলেই এই পৌরবাসী কিন্তু তারা অনেকটাই যানজট মুক্ত হবেন বলে তাদের প্রত্যাশা। এই ছিল আমার নেত্রকোনার পৌরসভা থেকে এই যে অবৈধ লাইসেন্সবিহীন অটো রিক্সা নিষিদ্ধকরণের সর্বশেষ পরিস্থিতি। নানা সমস্যায় জর্জরিত ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতাল, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নিলয়, সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। দেখুন, ফেনী জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার আশপাশে জেলা যেগুলো রয়েছে এই জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার ফলে কিন্তু সব মানুষ কিন্তু এই জেলামুখী থাকে, যার ফলে কিন্তু এই জেলা যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চরম ভিড় লক্ষ্য করা যায়। আমরা দেখেছিলাম যে এই ফেনী জেলার মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেটি ইতিমধ্যে নানান সমস্যায় জর্জরিত রয়েছে। এই হাসপাতালের মূল যে সংকট সেটি হচ্ছে, আমরা দেখেছিলাম যে প্রায় 250 শয্যা জেনারেল হাসপাতাল হলেও এখানে 100 শয্যার যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে কিন্তু ইতিমধ্যে 250 শয্যা জেনারেল হাসপাতালের এই যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে বলে আমরা এখানকার যে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কামরুজ্জামানের কাছ থেকে জানতে পেরেছি। তিনি আমাদেরকে আরও বলছিলেন যে বর্তমানে যে হাসপাতালে যে সকল সংকটগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অবকাঠামোগত ব্যাপক সমস্যা রয়েছে। আমরা দেখেছিলাম যে
এখানে যে জেনারেল হাসপাতালের যে টেলিফোন সংযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকল অবস্থায় পড়ে আছে। গত এক বছরে অর্থাৎ 2024 সালে ভয়াবহ বন্যার পর কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই হাসপাতালে আইসিইউ, সিসিইউ এবং এনআইসি ইউনিট সহ বিভিন্ন যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে বিকল অবস্থায় পড়ে আছে, অর্থাৎ এগুলো চালানোর মতো কোনো অবস্থা এখানে বা কোনো লোকবল নেই বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে আমরা দেখেছিলাম যে এই সকল সমস্যার ফলে কিন্তু এই এলাকার যে মানুষের যে স্বাস্থ্যসেবা সেটি কিন্তু অনেকটাই বিঘ্নিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখেছিলাম যে পুরো হাসপাতাল ইতিমধ্যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু মশা মাছি এবং কি দুর্গন্ধে কিন্তু অতিষ্ঠ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানকার হাসপাতালের তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কামরুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে 100 বলের যে জনবল রয়েছে তার মধ্যে কিন্তু মাত্র 56 জন চিকিৎসক ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আমরা দেখেছিলাম যে তিনি জানিয়েছিলেন যে এখানে যে 199 জন নার্স রয়েছে, এই 199 জন নার্সের মধ্যে 99টি পদে কিন্তু শূন্য রয়েছে বলে কিন্তু জানিয়েছেন। এছাড়া এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে মাত্র 26 জনের মধ্যে 3 জন সেখানে কর্মরত রয়েছেন বলে তিনি জানিয়েছেন। প্রায় শতাধিক যে আউটসোর্সিংয়ের কর্মরতদের ইতিমধ্যে তাদের আউটসোর্সিং কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এখানকার যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে সেই পরিচ্ছন্নতা কর্মীদেরও কিন্তু গত 14 মাস বেতন বকেয়া বন্ধ রয়েছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে সকল সমস্যা, অর্থাৎ যে বহুমুখী যে হাসপাতালের যে সমস্যা, এই সমস্যার সমাধানে কিন্তু ইতিমধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক তিনি বলছেন যে মন্ত্রণালয়ে তারা নানান ধরনের চিঠি দিয়েছেন, তবে চিঠি দিয়েও কিন্তু গত 1.5 বছরে কোনো ধরনের তারা কোনো প্রতিকার বা কোনো ধরনের সলিউশন কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু এই জেলায় থেকে বিভিন্ন আশপাশের জেলাগুলো থেকে চিকিৎসা নিতে আসা যে সকল রোগীরা এবং কি স্বজনরা তারা কিন্তু চরম বিপাকে পড়তে হয়, তারা কিন্তু দীর্ঘ সময় এখানে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়াও আমরা দেখেছিলাম যে এই 250 শয্যার জেনারেল হাসপাতালটি জেলার একমাত্র গুরুত্বপূর্ণ এই চিকিৎসা কেন্দ্র হওয়ার ফলে কিন্তু এখানে 250 শয্যার বিপরীতে কিন্তু সবসময় প্রায় ডাবল, অর্থাৎ 250 থেকে বেডের পরিবর্তে সেখানে 500 থেকে 550 রোগী কিন্তু ভর্তি থাকে, যার ফলে কিন্তু এই যে জনবল এখানকার হাসপাতালের জনবল দিয়ে কিন্তু এখানে চিকিৎসা সেবা দেওয়া অনেকটা এখানকার নার্স, ডাক্তার, চিকিৎসক যারা রয়েছে তাদের কিন্তু ব্যাপক হিমশিম খেতে হয়, তাদের কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকতে হবে বলে কিন্তু তারা এখানকার হাসপাতালে জানিয়েছেন। তবে এখানকার যারা ভুক্তভোগী যারা রোগীরা রয়েছে তারা কিন্তু আসলে সবসময় অভিযোগ করে আসে যে হাসপাতালটি একবারে পরিচ্ছন্নতার মাধ্যমে এখানে চিকিৎসকরা সেবা দিবে এবং কি রোগীরা সেবা পাবে, কিন্তু তার কোনোটি কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতাল থেকে কিন্তু কোনোভাবে তারা পাচ্ছে না বলে এখানকার রোগী অর্থাৎ রোগীর স্বজনরা কিন্তু তারা আমাদেরকে সবসময় অভিযোগ করে আসেন। তবে এখানকার তত্ত্বাবধায়ক তিনি বলছেন যে অচিরেই এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে। মন্ত্রণালয় যদি এইসব সমস্যার সমাধানে যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে এই এলাকার মানুষের যে একমাত্র চিকিৎসা কেন্দ্র 250 শয্যার জেনারেল হাসপাতাল সেটি বর্তমানে যেভাবে চলছে সামনের দিনগুলোতে সেভাবে চলবে বলে এখানকার মানুষ বলছে। তো এই ছিল আমার কাছে ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতাল থেকে যে নানামুখী সমস্যা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীর 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালে সেখানে যে নানা ধরনের সংকট রয়েছে সেই বিষয়, সেই সংকটগুলোই আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। প্রয়াত বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে শ্রদ্ধা জানাতে কেন্দ্র শহীদ মিনারে জড়ো হয়েছেন সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। আমরা যুক্ত হচ্ছি। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ফরহাদ, ফরিদা পারভিনের শ্রদ্ধা অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন। বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসেছেন এবং সকালবেলা ঠিক 9টার সময় তাকে তেজকুনি যে স্কুল রয়েছে সেখানে তাকে তার জানাজা হয় এবং এখানে ইতিমধ্যে কিন্তু তার লাশ নিয়ে এসেছেন এবং যে শহীদ মিনার কেন্দ্রীয়
শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তার লাশ নিয়ে আসা হবে। এখানে সঙ্গীত অঙ্গনের যে সকল বরেণ্য সঙ্গীত শিল্পী রয়েছেন এবং সর্বোচ্চ ধরনের সাধারণ মানুষও কিন্তু এসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে ঠিক রাত 10:15 তিনি ইন্তিকাল করেন। যে বিষয়টি জানিয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক আশিস কুমার, তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এখান থেকে জানাজার পরে তাকে ঢাকা কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ, সেই বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জানাজা হবে এবং সেখান থেকে তাকে কুষ্টিয়া যে পৌরসভা কবরস্থান রয়েছে সেখানে তার জানাজা শেষ করে তাকে দাফন করা হবে। আমরা সবাই যারা শিল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো, সকলেই যদি একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু লাশ ইতিমধ্যে চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই লাশ তাকে বের করা হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছেন। আমরা একটু কথা বলি, ইতিমধ্যে লাশ এসেছেন। হ্যাঁ, তার এই শুভেচ্ছা সঙ্গীতায়নে যে করেছে, এটা আপনাদের অনুভূতি? আসলে এখন এই মুহূর্তে অনুভূতি ব্যক্ত করাটা খুব মুশকিল, কারণ উনি একজন বরেণ্য শিল্পী, আমরা সবাই ওনার ভক্ত। হ্যাঁ, এখানে আসছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। তো আমরা এখন আগে ওই কাজটা শেষ করে তারপরে আমরা আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো। বাট ওনার মানে প্রয়াণে অনেক বড় ক্ষতি, এটা পূরণ করা যাবে না, এটা বলতে পারি। থ্যাংক ইউ। যেমনটি জানাচ্ছিলাম আপনাকে এখানে তার লাশ ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে এবং এখানকার পরপরই কিন্তু ঢাকা